সত্যি কথা বলতে খাওয়ার নামছে না গো। এখানে সব অভির রিপোর্টস গুলো রয়েছে আর অভির আজকে একটা সার্জারি রয়েছে। রেডি ফর ওটি। আমি কি ব্লগ করছি কি করছি জানি না। বেটা ছেলে মানুষের আবার ব্যথা বলে কি হয়? আরে বাবা, সে মানুষ, একটা রক্তে মাংসের, সে বেটা ছেলে হোক বা মেয়ে ছেলে হোক, তাদেরও এক্সপ্রেস করার আমার মনে হয় 200% রাইট রয়েছে। 2:40 বাজে, এই জাস্ট নিয়ে যাওয়া হলো। ডক্টর বারবারই বলছি তোমাদেরকে ভীষণ ভালো, খুব কোঅপারেটিভ উনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভ্লগটা একদমই অন্যরকম, কোনো মজার ভ্লগ কিংবা হাসি খুশিভাবে ব্লগটা শুরু করতে পারছি না, কারণ নিজে প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছি। এখন বেজে গেছে ঘড়িতে 10টা আর অভির আজকে একটা সার্জারি রয়েছে। তো আমি তোমাদেরকে গাড়িতে উঠে দেখাচ্ছি। এখন একটু লেটই হয়ে গেছে, ও রেডি হচ্ছে। যে কি বৃত্তান্ত কি হয়েছিল নাকে, এটা তোমরা বাইরে থেকেই বুঝতে পারবে, যেটার জন্য সার্জারি হচ্ছে। তো আজকের ব্লগটা কতটা করতে পারবো আমি জানি না, কতক্ষণের হবে সেটাও আমি জানি না। 5 মিনিটেরও হতে পারে, 10 মিনিটেরও হতে পারে, 3 মিনিটেরও হতে পারে। যেটুকুনি ক্যাপচার করতে পারবো, যেটা ভ্লগে দেখাতে পারবো, যেটুকু বলতে পারবো। আমি হয়তো তুকলে যাচ্ছি কারণ আমি খুব টেনশনের মধ্যে আছি নিজে, আর এটা অভির সামনে আমি দেখাতে পারছি না। অভি এখন আশেপাশে কোথাও নেই বলে বলতে পারছি আর কি কথাটা তোমাদেরকে। ভ্লগ করাটা উদ্দেশ্য নয়, কিন্তু যেহেতু তোমরা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আর তোমাদেরকে সব কিছুই আমরা লাইফের আপস অ্যান্ড ডাউনস, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি, যা ভালো ঘটেছে সেটাও জানিয়েছি, যেটা খারাপ ঘটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার মনে হয় সেটা আমাদের কর্তব্য, যখন তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাদেরকে। তো সেই অনুযায়ী মানে সেই কথাটাই মাথায় রেখে জাস্ট ব্লগ করা, আর কিছুই না। ভুলভাল কিছু বললে দিলে প্লিজ আজকে ক্ষমা করে দিও, কারণ আজকে আমি সত্যি কথা বলছি, যতক্ষণ অবধি ওটি হচ্ছে ততক্ষণ অবধি আমি নিজের মধ্যে নেই। তো আমি কমপ্লিট রেডি হয়ে গেছি, অভি ওইদিকে রেডি হচ্ছে, আর এদিকে আমার ঠাকুরদেরকে ভোগ দেওয়াও হয়ে গেছে। ঠাকুরের কাছে একটাই চাওয়া, যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। 2টো নাগাদ ওর ওটি, আর অ্যাডমিশন নিতে হবে বাই 11:30-র মধ্যে। তো এখন 10:30 বেজে গেছে, আমরা রেডি হয়ে গেছি। ব্যাগে কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে বেরোবো। এখানে এই ব্যাগটা ক্যারি করছি, আর ব্যাগের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে অভির, আর কিছু হার্ড ক্যাশ রেখেছি সাথে, একটা জলের বোতল থাকবে, আর একটা নোটপ্যাড নিয়ে নিয়েছি, আর পেন, যে মেডিসিনগুলো দেবে, সাজেস্ট করবে কিংবা যাই ডিটেলস হবে এখানে আমি নোট করতে পারবো। তো ব্যাগটা আমাকে খুব সাবধানে ক্যারি করতে হবে। আর এখানে সব অভির রিপোর্টসগুলো রয়েছে, যেগুলো ফুল বডি টেস্ট হয়েছিল, এটাও রেখে দিলাম। ব্যাগটা গুছিয়ে রাখলাম যাতে যাওয়ার সময় তাড়াহুড়ো না লাগে। অভি আমাকে বারবার একটাই কথা বলছে যে তুমি সবকিছু সাবধানে রাখো, সবকিছু সাবধানে রাখো। অ্যাকচুয়ালি আমি একাই থাকছি আজকে, ওর বাবা মাকেও আমি কিছু জানাইনি। বেসিক্যালি এটা আমরা দুজনেই ঠিক করেছি যে অপারেশন হবে জানে, বাট কবে কি সেটা আমরা কিছু জানাইনি, কারণ দুজনেরই বয়স হয়েছে। সো যেটা হয় আর কি, যতই হোক না কেন নিজের সন্তানের একটা কিছু হলে বাবা মারা তো টেনশন করবেই। তো সেটার জন্যই দেখো, শুধু ওখানে গিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। না আমি কিছু জানি, না ও বাবা মা এসে কিছু করতে পারবে, না আমার বাবা মা গিয়ে কিছু করতে পারবে। আমার বাবা মা জানে আজকে অপারেশন, আজকেই ওটি, 1000বার আমাকে বলেছে যাওয়ার কথা, বাট আমি পুরো কমপ্লিট বারণ করে দিয়েছি। কারণ বাবা মারা গেলে কি বলতো, একটা আলাদা টেনশন কাজ করে, তাদের মধ্যেও একটা আলাদা টেনশন কাজ করবে, আমার মধ্যেও করবে। মানে আমি ফ্রিলি কিছুই করতে পারবো না, আর আমার মধ্যে টেনশন দেখলে ওরা আরও বেশি প্যানিক করতে থাকবে। খুব স্বাভাবিক ঘটনা এটা। সেই জন্য আমি বলেছি যে না, তোমরা বাড়িতেই থাকো, কোনো রকম কোনো দরকার পড়লে আমি ডেফিনেটলি জানাবো। ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ওটি হয়ে গেলে দেন আমি আমার বাবা মাকে, সবার আগে ওর বাবা মাকে আমি বলবো, কারণ ওর বাবা মা যেহেতু জানেই না, আজকে ভুলে গেছে। অ্যাকচুয়ালি জানতো স্যাটারডে ওটি আছে, বাট মাথা থেকে বেরিয়ে গেছে তাদের। তো ওটিটা সাকসেসফুলি সব কিছু হয়ে গেলে তারপরে আমি বাবা মাকে কল করে জানাবো। তো যেহেতু আমি একা থাকছি, সেজন্য অভি ভয় পাচ্ছে যে তুমি সব কিছু ঠিকঠাক রেখো, ক্যাশ ফ্যাশ সব কিছু, প্লাস ডকুমেন্টস যা যা দেবে সেগুলো ফেরত নিও, সব কিছু লিখে রেখো, যা যা খরচা হচ্ছে এই হচ্ছে। কারণ ফার্স্ট টাইম আমি একা একটা এক্সপিরিয়েন্স করছি। দেখো, প্রত্যেকেই না লাইফে একটা না একটা টাইমে এক্সপিরিয়েন্স করতে হবে, তবেই আমরা একটা একটা করে ধাপ এগোই, একটা একটা করে ম্যাচুরিটির পথে যাই আর কি। তো যাই হোক, সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। ঠাকুরের আশীর্বাদ আছে, তোমাদের ভালোবাসা রয়েছে, তোমাদের আশীর্বাদ রয়েছে, সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে। আমি বেরোনোর আগে একটু অল্প করে ভাত, ডাল আর সয়াবিন দিয়ে খেয়ে যাচ্ছি। আমার গলাতেই সত্যি কথা বলতে খাওয়ার নামছে না গো, কিন্তু অভি আমাকে জোর করে বলছে যে তুমি এটা না খেলে আমি হসপিটালে অ্যাডমিট নেবো না, এসব বলছে। তো যাই হোক না কেন, আমি এখন খেয়ে নিই, যেটুকুনি পাচ্ছি অল্প করেই নিয়েছি। ওটিটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমি ওখানে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবো, ড্রাই কিছু খাওয়ার। কিন্তু মানে ও বেসিক্যালি টেনশন করছে বলতো যে আমারও তো শরীরটা খারাপ, এবারে বলছি ফট করে যদি প্রেশার ফল করে যায় তখন তোমাকে কে সামলাবে, কারণ তুমি একা থাকছো।
যাই হোক, ওর চিন্তা করাটাও ভ্যালিড গ্রাউন্ডেই ও চিন্তা করছে। আমি ফটাফট খেয়ে নিই, তারপর বেরোবো। এখানে 2 ছানা ওয়েট করছে। 2 বা 3 বার বাবার কাছে গিয়ে বাবাকে চাটুল করা হয়ে গেছে। জিজ্ঞেস করছে যে কি হলো তোর পাপা, কেন তোকে মাম্মাটা নিয়ে যাচ্ছি। একা একা থাকবে, একা থাকবে না, দিদি আছে এখানে। দিদি আছে বলি ভরসা করে আমরা যেতে পারছি এতক্ষণের জন্য। এ শুধু জল খেয়ে নিচ্ছে। ডাক্তার ওকে বলেছে যে একবার জল খাওয়া অলরেডি হয়ে গেছে এর। ডাক্তার বলেছে খালি পেটে থাকতে, আর ও জল খাচ্ছে বসে বসে। আমাকে তো বলেছিল যখন আমি সিরিয়াল করতে গেছি, আমাকে বলেছে কিচ্ছু জল পর্যন্ত খাবে না। বলে তো চল। শীতকালে কি করেছিলাম, পিঠে খেয়ে চলে গেছি। কি অবস্থা, ওটা তো অপারেশনের আগে নিয়ম যে এখন কিচ্ছু খাওয়া যায় না। আরে এটা বেসিক্যালি কি বলতো, অ্যানেস্থেসিয়ার পরে একটা গা গোলায় না, ওই জন্য ডক্টররা বারণ করে যাতে বমিটা না হয়, ওই জন্য ডাক্তাররা বারণ করে। কি অবস্থা ভাইরি। অভিকে বলেছে ডক্টর তুমি সকালবেলা 6টার পর থেকে কিছু খাবার, আর ওর না ঘুম থেকে উঠে ও ঠিক আছে আমরা বেরিয়ে যাই, তারপরে ঢলে আসবে এমনি তোমার সাথে সাথে। আর অভি সকালবেলা উঠে এটা হ্যাবিট আছে কি বলো তো, অনেকটা জল খায়। আমি ঢুকাতে পারবো না, বিস্কিট দিয়ে দেবে, এখানে বিস্কিট আছে তো, একটা বিস্কিট নিয়ে চলে যাবে। না না বেরোবে না, আমি তো সাইড হয়ে বেরোচ্ছি। সেটা জানলা থেকে চাবিটা দিয়ে দিচ্ছি। অভির একটা কি অভ্যেস আছে বলো তো, যে অভি সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটা জল খেয়ে নেয়। এবারে হয় না যে একটা স্বভাব যেহেতু আছে খাওয়া, ভুলবশত 1 ঢোক খেয়ে নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ডক্টরকে কল করলাম, ডক্টর বললো কোনো অসুবিধা নেই, আর যাতে না খায়। তো আবার বেরোনোর সময় ভুল করে জল খেয়ে নিচ্ছিল। 11টা 10 আর এই আমরা এখন রওনা দিলাম। মোটামুটি 12টার মধ্যে আমরা পৌঁছে যাব। যাওয়ার সময় ওই ড্রাইভ করছে, কারণ আজকে তো ফিরবে না, 1 রাত্রি থাকতে হবে ওখানে, কালকে ফিরবে। তো কালকে কি তুমি ড্রাইভ করে ফিরবে? দেখি বেঁচে থাকলে তবে। না না, এই খালি না উল্টো পাল্টা কথা একদম। আমি যে তুমি এত ভুলভাল কথা কেন বলো। তো যাই হোক, এমনি আমি টেনশনে মরছি, তার মধ্যে উল্টো পাল্টা। তো যাই হোক পৌঁছাই, তারপরে যেটুকুনি নিতে পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। দিলীপদা বলেছিল যে হসপিটালে যাওয়ার আগে অভিকে বলেছিল যে আমাকে টাটা করে যাবে, ওই দিলীপদের সাথে টোনে দেখা করতে দাঁড়িয়েছিল। তো চলো সবাইকে টাটা করা ডান, এরপরে আর কোথাও দাঁড়ানোর নেই, এবার একদম ডিরেক্ট হসপিটাল। গাড়িতে অলরেডি লো ফুয়েল দেখিয়ে দিয়েছে, সামনে কোথাও একটা পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে আমাদের। অভিকে এখন ভেতরে নিয়ে গেছে, যা প্রথমে যা ফর্মালিটিস থাকে সেগুলো করলাম, এসে ফর্ম ফিল আপ করলো, বাকি যা ফর্মালিটিস থাকে ওকে এখন বাকি বেসিক যা শুরুতে কিছু তোমার লাগে, যেমন ওয়েট চেক আপ করা, আরও কিছু হয়তো জিনিস করবে ওর সাথে, সেটার জন্য ওকে 2nd ফ্লোরে নিয়ে গেছে, যেটা এখন অবধি আমাকে অ্যালাউ করেনি। আমাকে বলে একটু বাইরে ওয়েট করুন, ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে অবভিয়াসলি ডাকবে। এটা আমি তোমাদেরকে সকালবেলা থেকে বলছিলাম নার্সিং মানে হসপিটাল, বাট এটা একটা নার্সিং হোম, খুব সুন্দর একটা বাড়ি। তোমাদেরকে পরে দেখাবো, অ্যাকচুয়ালি আমি সেই মেন্টাল স্টেটটাই নেই যে এখন তোমাদেরকে দেখাবো। সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় দেন তোমাদের সাথে শেয়ার করবো। একদম দেখে মনে হবে তোমাদের বাড়ির মতনই, বাট এটা একটা নার্সিং হোম। এখন অবধি তো ডক্টর আসেনি, অ্যাকচুয়ালি ডক্টর এত কোঅপারেটিভ না, উনি ভীষণ মানে ফ্রেন্ডলি, মানে খুব প্রথম দিন থেকে নিয়ে আমরা খুব দোনমনোতে ছিলাম এই ওটিটা করাবো কি করাবো না। তো উনি প্রচণ্ডভাবে আমাদেরকে মেন্টাল সাপোর্ট দিয়েছেন এবং টাইম নিয়েছেন। উনি বলেছেন তোমরা টাইম নাও, ভাবো, দেন জানাও, মানে খুব কম্প্যাটিবিলিটি ম্যাচ করে ওনার সাথে। তো ডক্টরের জন্য একটু ওয়েট করছি, উনি আসলে একটু কথা বলে অনেকটা শান্তি পাবো, আর কিছুই না। এই যে এটা হচ্ছে বেসিক্যালি নার্সিং হোমটা, দেখো দেখে মনে হবে পুরো বাড়ি। ব্যালকনিতে জবা ফুলের কালারটা দেখো কি সুন্দর, পুরো অফ হোয়াইট কালারের মধ্যে রেড, দারুণ লাগছে। অনেকটা বড়, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, অনেকটা বড়। এখানে একজন রেডি ফর ওটি। টেনশন হচ্ছে নাকি? সব ঠিকঠাক হবে। ডাক্তারবাবু না আসেনি, আসলে আমি ফোন করবো, মানে কথা বলে নেবো ডাক্তারবাবু। এখানে কিছু ডকুমেন্টস দিয়েছে হসপিটাল থেকে, এগুলো জেরক্স করে নিতে হবে, আর তার সাথে অভির আধার কার্ডটা লাগবে। তো এই দুটো দিই। এখন তো ডক্টর আসেনি, 2টো থেকে উঠি, এখনও হাতে 1 ঘন্টা মতন আছে, একটা প্রায় বাজতেই যায়। তো দেখা যাক আমি কি ব্লগ করছি কি করছি জানি না, ওটি শেষ হওয়ার পরে কথা বলবো ঠিক করে। আসলে কি বলো তো, আমি অভিকে কোনোদিনও এরকম সিচুয়েশনে দেখিনি, তো সেই জন্য আমি হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি।
কারণ ঠাকুর গরুতে তো কোনোদিন আমাকে দেখতেও না হয়। আর এই অপারেশনটা কি বলতো, এই মোমেন্টটা এখন না করালেও হতো। ওর একটা ব্রিদিং ইস্যু হয়েছিল, আমি তো টাইমও পেলাম না, আসার সাথে সাথে এত ফাস্ট সব কিছু হয়ে গেল যে তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদেরকে বলবো ওটিটা হয়ে যাক, তারপর ডিটেলসে বলবো কি হয়েছিল। তো তোমার কি আর বলছিলাম, ওটাই বলছি যে শেয়ার করতে পারলাম না। মানে এরকম অবস্থা অভিকে সত্যি কথা বলতে কোনোদিনও দেখিনি, সেই জন্য আমি হয়তো একটুখানি বেশি ভ্যাপা জায়গা খেয়ে যাচ্ছি। তো এই অপারেশনটা আমাদের ফিউচারে করাতেই হতো, সে 1 থেকে 1.5 বছর পর বলো 10 বছর পর বলো করাতেই হতো। তো সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে বেকার লেট না করে এখন করিয়ে নিই, আবার কোন কমপ্লিকেশন অ্যারাইজ করবে তো বলা যায় না, নাকের ব্যাপার, আর যেখানে একবার ব্রিদিং প্রবলেম হয়েছে যেহেতু, তো সেই জন্য আমরা রিস্ক নিলাম না। তো চলো যাই হোক, আমার এদিকে দেখো অভি আমাকে একটাই কথা বলছে যে এটা তো মাইনার অপারেশন, তুমি এত চিন্তা করো না, দেখো মাইনার হোক বা মেজর, ওটি হচ্ছে ওটি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে পুরোটাই অ্যানাস্থেশিয়া করা হবে, এটা লোকাল অ্যানাস্থেশিয়াতেও হবে না, যেহেতু নাকের ব্যাপার। তো টেনশন তো হবেই, অপারেশন থিয়েটার মানেই অপারেশন, কাটাছেঁড়া মানেই একটা তো চিন্তার বিষয় অবভিয়াসলি থাকে। আর যেখানে সব থেকে নিজের কাছের মানুষটা যদি এরকম হয়। যাই হোক, আমার জিনিসগুলো হয়ে গেছে অলরেডি, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, আমি এগুলো আগে জমা দিয়ে দিই হসপিটালে। অভির সাথে ওপর থেকে দেখা করে এলাম, কথা বলে এলাম, আড্ডা মেরে এলাম। আসলে অভির অ্যাকচুয়ালি টুইন কেবিন, মানে ওর সাথে আরেকজন দাদাও আছেন, ওনার সাথেও খুব ভালো গল্প জমিয়ে নিয়েছে। তো ওনারও সকালবেলা ওটি হয়েছে, ওনার অ্যাকচুয়ালি হাতে ফ্র্যাকচার হয়েছে, সেটার জন্য ওটি হয়েছে। তো আমাকে সব সান্ত্বনা দিচ্ছিল, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। তো ওখানে সব মানে যিনি ওয়ার্ডে দাদারা থাকে খুব ভালো, এখানে সবার ব্যবহার ভীষণ ভালো। ও যদি তুমি যেরকম দেখছো সেরকমই থাকবে, একটা রাতেরই ব্যাপার, কালকেই যেহেতু ডিসচার্জ হয়ে যাবে সেরকম না। বাট আমার এখানে থাকার ইচ্ছে ছিল, এবার যদি সিঙ্গেল কেবিন হতো না তাহলে থাকা যেত, বাট এটা যেহেতু টুইন কেবিন আর এখানে ফোনও অ্যালাউ করে না। তো যাই হোক না কেন, আমি এমনিও থাকতে পারবো না, কেন জানো, সকালবেলা ঠাম্মুমেন বেরিয়ে গেছে বসিরহাটে, আর বাড়িতে দিদি যিনি আছেন উনি একদমই নতুন, 2 দিন। আমি তোমাদের কদিন আগেই বলছিলাম না যে আমরা একজনকে খুঁজছি, তো এই দিদি এখন আপাতত কি খুবই ভালো পেয়েছি ওনাকে, মানে একদম মনের মতন পেয়েছি। লিও সিম্বাকেও খুব যত্ন করে রেখেছে, কিন্তু রাত্রিবেলাটা আমি খুব একটা ভরসা পাচ্ছি না, আসলে বাচ্চা দুটোও থাকবে, তাদের দেখাশোনা করা, সেই জন্য আমাকে বাধ্য হয়ে চলে যেতে হবে। আমি দেখি ওটি হয়ে গেলে সন্ধ্যের মধ্যে আমি বেরিয়ে যাবো এখান থেকে, কীরকম কী সিচুয়েশান থাকে, আমাকে কোনো দরকার লাগে নাকি সে বুঝে আমি বেরিয়ে যাবো। আর কালকে ডিসচার্জ কখন জেনে নেবো, তো সেই বুঝে আমি চলেও আসবো আবার। আমি না খুব একটা নার্সিংহোমের ভেতরে ব্লগ করছি না, এমন নয় যে ব্লগ করে অ্যালাউ নয়, কিন্তু দেখো এটা টুইন কেবিন তো আরেকজন ওখানে প্রেজেন্ট রয়েছেন, তো সবারই একটা প্রাইভেসি থাকে। অপারেশনের পরে সবাই যেরকমভাবে অসুস্থ একটা থাকে সেটা বুঝতেই পারছো, ওটা শুয়ে আছেন উনি। এবারে সবাই মানে একটা ব্লগে নেওয়া মানে অভিকে দেখানো মানে সেও পাশে প্রেজেন্ট রয়েছে, এবারে কমিউনিকেশান সবসময় সব কিছু, এটা তো নর্মাল আর ডেইলি লাইফস্টাইল ব্লগের মতন হচ্ছে না যে আমি এখন ঘুরছি ফিরছি খাচ্ছি ঘুমোচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে না। এটা মেডিকেল ইস্যু, সেই জন্য সব কিছু ভেবে চিন্তেই আমাকে ব্লগ করতে হবে, যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমার তো যা সোয়াগ নিয়ে তুমি শুয়ে আছো, মনেই হচ্ছে না অপারেশন তোমার। ওর বেসিক্যালি আমি যে তোমাদেরকে বলছিলাম, এই যে দেখো এই হাড়টার জন্য ওর একটুখানি ব্রিদিং ইস্যু হয়েছিল। তোমরা যেটা নর্মালি এদিকটা দেখো এদিকটা ঠিক রয়েছে, বাট এইদিকে যে কুচকুচির হাড়টা না ওর একটুখানি এদিকে বেঁকা, তো ওই জন্য এই জিনিসটাকে রিপ্লেস করা হবে আর নাথিং এলস। হাতুড়ি দিয়ে মেরে মেরে ঠিক। হ্যাঁ, আমি বরং এটা মেরে মেরে সোজা করে দিতাম ভালো হতো। তোমার ব্লগে নেওয়া যাবে? তোমার ব্লগে নেওয়া যাবে এরকম অবস্থায়? না এরকম অবস্থায় আমি ওই জন্য নিচ্ছি না। এই যে দাদা আছেন অভির সাথে, উনি বলেছেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে চলো, সব ঠিকঠাক হবে। ডাক্তারবাবু তো এখন আসেনি, ডাক্তারবাবু এসে গেছেন, তো উনি বললেন একটু চেম্বারে ওয়েট করতে। উটি শুরু হতে হতে মোটামুটি এখন 8 ঘন্টা 45 মিনিট টাইম আছে, তো ওনার সাথে বেসিক কিছু কথা আছে, ওটা বলে দেন আমি বাইরে ওয়েট করবো। আসলে কি বলো তো, উনি এমন একটা ছেলে না যে কোনোদিনও ওটি এক্সপিরিয়েন্স করেনি, আর যে একটু কাটা ছেঁড়া এই জিনিসটার থেকে দূরেই থাকে। খুব একটা দেখেছি যে ওর হাতে ধরো কেটে পেটে গেল, ওটা নিয়ে ভীষণ কনসার্ন হয়ে যায়, যেটা ধরো আমি খুব ক্যাজুয়াল থাকি ওই টাইমটাতে, আমার হ্যাঁ ঠিক আছে ধরো কেটেছে এরকম একটা ব্যাপার।
আমার মনে হয় যে সবসময় যে ছেলে হলেই আমাকে সব জায়গায় স্ট্রং থাকতে হবে, আমার কোনো সিচুয়েশানে কাঁদা যাবে না, আমার কোনো সিচুয়েশানে আমি এক্সপ্রেস করতে পারবো না, কিংবা আমার কোনো কিছুতে ভয় লাগবে না, এই মেন্টালিটিটা আমার একদমই মানে পোষায় না। অনেকেরই এই জিনিসটা থাকে যে হ্যাঁ বেটা ছেলে মানুষ কেন কাঁদবে, বেটা ছেলে মানুষের আবার ব্যথা বলে কি হয়। আরে বাবা, সে মানুষ, একটা রক্তে মাংসে, সে বেটা ছেলে হোক বা মেয়ে ছেলে হোক, তাদেরও এক্সপ্রেস করার আমার মনে হয় 200% রাইট রয়েছে, আর সেটা করা উচিতও। আমার মনে হয় সেটাকে আমাদের রেসপেক্ট দেওয়া উচিত। আর অভি এখন যতটা ক্যাজুয়াল দেখছো, আমি জানি যে ওর মনের মধ্যে কতটা টেনশন হচ্ছে, কারণ অপারেশন জিনিসটা যতই সে স্ট্রং হোক না কেন সবারই একটা ভয় লাগে, কিন্তু এখন স্ট্রং আছে নিজের মনের দিক থেকে, কারণ ও জানে যে আমি কতটা মানে প্যানিকের মধ্যে আছি, আমি কতটা টেনশনের মধ্যে আছি, এবং ও আমার টেনশনটাকে কম করার জন্যই ও হাসছে, নর্মাল কথাবার্তা বলছে, সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে। ডক্টর ভীষণ ভালো, এখানকার স্টাফ বিহেভিয়ার সব কিছুই ভীষণ ভালো। তো যাই হোক, অপারেশন শেষ হওয়ার সাথে সাথেই আমি তোমাদেরকে আপডেট দেবো। ডক্টরের সাথে কথা হয়ে গেছে, উনি বলছেন বেকার চিন্তা করো না। ডক্টর বললাম না, বারবারই বলছি, দাদা রিপোর্টসগুলো এখানে রেখে দিলাম, হ্যাঁ লাগলে আমি নিয়ে নেবো। ডক্টর বারবারই বলছি তোমাদেরকে ভীষণ ভালো, খুব কোঅপারেটিভ উনি। তো গল্প করলেন আমার সাথে, কোনো চিন্তা নেই, বলে অ্যানাস্থেশিয়া যিনি করবেন ওনার মোটামুটি আস্তে আস্তে 2:30 বাজবে, 2টো থেকে ওটি শুরু ছিল, বাট 2:30 বাজবে বললো 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, বাট মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তুমি এমনি জানতে পেরে যাবে। একটু হাতে টাইম নিয়েই জানানো হয় পেশেন্ট পার্টিকে, যাতে টেনশন না করে। তো আমি তো অ্যানাস্থেশিয়াটা নিয়ে খুব চিন্তা করছিলাম, তো উনি বললেন কোনো অসুবিধা নেই, জেনারেল অ্যানাস্থেশিয়া ইজ মাচ সেফার দ্যান লোকাল অ্যানাস্থেশিয়া। উনি পুরো ব্যাপারটা বোঝালেন আমাকে, আর বললো কোনো রিস্কের কোনো নেই, কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্তে থাকো, ঘোরো, খাওয়া দাওয়া করে। এবার ওটা উনি বলছেন আমাকে রিল্যাক্স করার জন্য, সেটা তো সম্ভব না। তো যাই হোক, অভি এখন ওপরে রয়েছে, এখন তো ওর সাথে দেখা করা যাবে না, ওটির আগে আবার আমাকে ডাকবে, তখন দেখা করতে যাব। এখন 2:40 বাজে, এই জাস্ট নিয়ে যাওয়া হলো, আর আমি ব্লগে নিতে পারিনি গো, এক্সট্রিমলি সরি, কারণ আমি ওই মোমেন্টে না ওইরকম অবস্থায় নিয়ে যে কোটিতে নিয়ে যাচ্ছি, সেটা আমি ব্লগে নেবো। আশা করছি তোমরা বুঝতে পারবে সিচুয়েশানটা। তো মোটামুটি 1-1.5 ঘন্টার মতো অপেক্ষা, তারপরে এমনি সব কিছু ঠাকুরের কৃপা সব কিছু ঠিকঠাকই হয়ে যাবে। 2 ঘন্টা বলেছে, বাট ডক্টর বললো 1.5 ঘন্টার মধ্যে জানতে পেরে যাবে। তো বেরোলেই আমি তোমাদেরকে ইনফর্ম করবো, বাড়িতে ফোন করার আছে, অনেক কাজ রয়েছে তখন। ডক্টর বললো যে অপারেশনের পরে ঘোর একটা থাকে না, ওই ঘোরটা কাটতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে, যেটা ন্যাচারালি হয়ে থাকে সবারই। আমারও যখন অপারেশন হয়েছিল, আমার অ্যাকচুয়ালি ওপি এক্সপিরিয়েন্স একবার রয়েছে, আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল, তখন আমি তো অনেকটাই ছোটো, তখন আমি ক্লাস 5-এ পড়ি, বাট স্টিল আমার পুরোটাই মনে রয়েছে কি হয়েছিল আমার সাথে। তো এই ঘোরটা না মোটামুটি কাটতে 1 থেকে 1.5 ঘন্টা কি ম্যাক্সিমাম 2 ঘন্টা টাইম লাগে। তো যতক্ষণ না অবধি একদম নর্মাল হচ্ছে, আমি ততক্ষণ অবধি এখানে প্রেজেন্ট থাকবো। আমি ধরো এখান থেকে আমার বেরোতে 6টা 6:30 বেজেই যাবে এখান থেকে। একদম সুস্থ হয়ে গেলে, নর্মাল হয়ে গেলে, ডক্টর বললো যে একদম 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে মানে উঠে বসা, হাঁটাচলা করা সব কিছুই নিজে থেকে করতে পারবে। তো ওই রকম সিচুয়েশন আসার পরই দেন আমি এখান থেকে বেরোবো। এখন ঘড়িতে বাজে 5:00, আর এই জাস্ট অভিকে ওটি থেকে বার করলো। এখন তোমরা আমার মুখে হাসিটা দেখে বুঝতে পারছো ভিডিওতে আমি ব্লগটা কিভাবে শুরু করেছিলাম আমি জানি না, বাট আমি জানতাম যে আমি এন্ডটা ভালোভাবেই করবো। তাও তো একটা টেনশন হয় না, যতই কনফিডেন্স মনে থাকুক টেনশন তো হয়। অভি বেরিয়েছে ওটি থেকে, ডক্টরের সাথেও কথা হলো, ওকে যে অ্যানাস্থেশিয়া করেছে সেই ডক্টর প্রচণ্ড ভালো, মানে 2জন ডক্টর মানে একদম মানে দেব তুল্য। মানে ওনারা আমাকে ঢোকার আগে একটাই, যে অ্যানাস্থেশিয়া করেছিল তার সাথে আমার কথা হয়নি, যিনি ডক্টর মেন আমরা কনসাল্ট করেছিলাম ওনার সাথে আমার কথা হয়েছিল। তো উনি আমাকে একটাই কথা বলেছিলেন যে 99% আমাদের হাতে থাকলেও 1% থাকে হচ্ছে ভগবানের হাতে। কিন্তু আমি সত্যি কথা বলতে 2 ঘন্টা ধরে আমি কিচ্ছু ব্লগ করিনি, কিছু করিনি, আমি জাস্ট 2 ঘন্টা ধরে ঠাকুরকে ডেকেছি। আর আমি এটা মানে ডাক্তাররা তো ঠাকুরেরই সমান, আমি ডাক্তারবাবুকে একটাই কথা বলেছিলাম যে আপনারা তো ভগবানের থেকে কম কিছু নন, আপনার হাতে আমি আমার লাইফটা তুলে দিচ্ছি, পুরোটাই আপনার হাতে। ডাক্তারবাবু বলেছিলেন টেনশন না করতে। একটু দেরি হলো, ওটি থেকে বার করে 2 ঘন্টা টাইম দিয়েছিল, বাট মোটামুটি 2.5 ঘন্টা মতো টাইম লেগেছে। 2 ঘন্টা পার হওয়ার পরে না আমার একটা কিরকম প্যালপিটেশন হচ্ছিলো যে কী হচ্ছে, কারণ আমি তো কিছু জানতে পারছি না বাইরে থেকে। তো যাই হোক, বার করার সঙ্গে সঙ্গেই আমি কথা বললাম, আমাকেও রেকগনাইজ করতে পেরেছে ডক্টর। সব কিছু বেসিক যে জিনিসগুলো ওটি থেকে বার করানোর পর দেখাতে হয়, পেশেন্টের মধ্যে কোনোরকম কোনো কমপ্লিকেশনস এসেছে নাকি, সব কিছু দেখিয়ে দিলেন উনি, একদম নর্মাল। তো ওকে বেডে নিয়ে গেছে, আমাকে বললো 10 মিনিট পর যেতে, ও ড্রেস ফ্রেস চেঞ্জ করাবে, আমি 10 মিনিট পর দেখা করব, তখন তোমাদের সাথেও দেখা করাবো। বাড়ি থেকে দিদি ফোন করছিল দুপুরবেলা, মানে ওটিতে ঢোকানোর আগেই। আমি বললাম সবাই এটা টেনশনে ছিল, রবিকে সবাই প্রচণ্ড ভালোবাসে, আমার বাবা মা ফোন করেছে, সবাইকে জানিয়ে দিলাম সব কিছু নর্মাল হয়ে গেছে, কাউকে কিছু টেনশন না করতে। এখন ওর এই অবস্থা, ঠিক আছে একদম
ব্লগে বলে দাও তুমি ঠিক আছো যে? একদম 2 ঘন্টা লাগবে এখন একটু অ্যানাস্থেশিয়ার ঘোরটা কাটতে, তোমার নর্মাল হয়ে যাবে। টাটা করে দাও। আধ ঘুমে রয়েছে এখনো, সব ঠিক হয়ে যাবে, কালকে আমি আসবো একটু, ঠিক আছে? কোনো অসুবিধা হলে ফোন করবে। এখন বাজে 6:20 মতন, আর আমি এই জাস্ট রওনা দিলাম বাড়ির জন্য। অভিও বলছে তুমি আর থেকো না, সেই সকালবেলা এসেছো। ও চিন্তা করছিল। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আজকের দিনটা আমি খুব বেশি ওকে ঘাটাচ্ছি না, কারণ সবে সবে যেহেতু অপারেশন হয়েছে না, এখন যত বেশি রেস্ট নেবে, যত কম কথা বলবে ততই ভালো। ওখানে ওয়ার্ডে যিনি দাদা ছিলেন উনিও একই কথা বললেন যে আজকের দিনটা একটু কম কথা বলাই ভালো, আর তুমি থাকলে বেশি কথা বলবে। তো সেই জন্য আমি বললাম যে না ঠিক আছে, আমার আর এখানে থেকেও লাভ নেই, ডক্টরদের সাথেও আমি ফাইনাল সব কিছু কথা বলে নিয়েছি। ডক্টররা আবার কালকে সকালবেলা দেখতে আসবে অভিকে। তো আমি কালকে একদম আর্লি ইন দ্য মর্নিং, মানে ধরো 8:30 9টার মধ্যে এখানে চলে আসবো। তারপর যখন ডিসচার্জ হবে, ডিসচার্জে কোনো টাইম দেননি, আইদার হবে সকালবেলা মানে দুপুরের দিকে 12টা 12:30টার দিকে, অথবা হবে হচ্ছে সন্ধ্যের দিকে, মানে তোমার ধরো 5:30 6টা, সেটা এখানে আসলেই জানতে পারবো। তো যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি। আর এখানে না থাকারও অপশান নেই, মানে আমি যে নিচে রিসেপশনেও যদি আজকে রাতটা থাকতে হতো, যদি থাকতাম, বাট এখানে 9টার পরে কাউকেই অ্যালাউ করে না। তো এখানে সবাই ওনারাই বললেন, আর ওয়ার্ড বয়রা ভীষণ ভালো, ওনারা খুব ভালো টেক কেয়ারও করছেন। আমাকে বললো কোনো চিন্তা নেই। আর অভির সাথে যিনি রয়েছেন যে দাদা, আমি ওনার নাম্বারটাও নিয়ে নিয়েছি। রাত্রিবেলা উনিও বললেন যে আমি ফোন করব, আর আমিও বললাম যে হ্যাঁ ঠিক আছে, যদি মনে হয় আমিও তোমায় কল করে জেনে নেবো সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো চলো, সবকিছু ভালোই ভালোই মিটে গেছে, এবারে বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে একটুখানি দাঁড়ালাম ইলেকট্রিকের দোকানে, কারণ পাখিদের বাল্বগুলো নষ্ট হয়ে গেছে, তো 6টা ওয়ার্ম লাইট নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখো 25 ডিসেম্বরের জন্য গোপাল সোনাদের এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস উঠেছে, ডিফারেন্ট তোমার সাইজের, একদম স্যান্টা ড্রেসের মতন। এটা আমি 3টে সাইজ নিয়ে নিচ্ছি, 2টো সাইজ আর এই যে এই ছোট সাইজটা, এই 3টা আমি নিয়ে নিচ্ছি সেট করে। 25-এ পরাবো এটা ওদেরকে। ইলি বাবালি, উই বাবা, ভাই ঠিক আছে গো। উই বাবা, উই বাবা, কি হলো কি হলো? পাপা আসেনি, পাপা হসপিটালে, পাপা কালকে আসবি। হ্যাঁ, বাবার দিয়ে চশমাটাকে দিল এক আঁচড়। চলো চলো চলো। ফাইনালি ঢুকলাম ঘরে, কিন্তু আজকে আমি একা, খুব মানে ফাঁকা ফাঁকা লাগছে। দেখো লাগছে তো, কাজের সূত্রে একটা বাইরে থাকা, মানে রাতে না ফেরা, আর হসপিটালে আছে জানি, শরীরটাও খারাপ সেটাও জানি, তো মনটা তো অবভিয়াসলি খুঁতখুত করছে, আমি এবার পড়েই যাব। তো যাই হোক, আজকে রাতটা কোনোভাবে একটা কাটাবো। আমি তো কালকে একদম সকাল সকাল এখান থেকে বেরিয়েছি, মানে 8টা 8:30টার দিকে আমি বেরিয়ে যাব। ডিসচার্জ যখন হওয়ার হবে, কিন্তু গেলে অন্তত দেখতে তো পাবো, জানতে পারবো কি না কি হচ্ছে, ওরও একটু ভালো লাগবে। ও কখনো ওরমভাবে তো থাকেনি না আলাদাভাবে, আজকে থাকার অপশান থাকলে আমি থেকে যেতাম গো। তো যাই হোক না কেন, আজকে রাতে আমার ঘুম হবে না, সারা রাত জেগে জেগে দেখি এডিটের কাজগুলো সেরে নেবো, কারণ এডিট তো ওখানে বসে করতে পারিনি, তো এখানে এসে করবো। এখন আগে ফ্রেশ হয়ে না 1 কাপ কফি খাবো, কারণ প্রচণ্ড মাথাটা ধরে আছে, সারাদিন যা ধকল গেছে দেখতেই পেয়েছো, প্লাস সেই সকালবেলা খেয়েছি, তারপর আর কিছু খাইনি, মাইগ্রেন হয়ে গেছে। তো আগে একটুখানি কফি খাবো, তারপরে বাকি সব কাজ কি করবো। আর জিজ্ঞেস করেই যাচ্ছে পাপা কোথায়, ব্যাস কোথায় কে ডেকেছে। ওই দেখো 2 গুন্ডার অবস্থা দেখো, দেখেছো? ওদের ব্যালকনি ভিউগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, এই জানলা ওই ছাদ, যেখানে যখন পাচ্ছে উঠে যাচ্ছে। ফ্রেশ হই একটু। আর কফি খেতে ইচ্ছা করছে না, কারণ কফিটা খেলে কি বলতো, আমার যদি একটুও বা ঘুম আসে সেটাও আটকে দেবে। সেজন্য ভাবলাম সকালে যখন সেই খেয়ে বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টাও বাজেনি, 7:40। তো এখন খেলে কি হবে, এখন তুমি এসে ভাতও খেয়ে নিতাম না, রাত্রিবেলা খিদে পেয়ে যেত আমার। তো ভাবলাম যে একদম আর্লি ডিনার করে নেবো 10টার মধ্যে। তো কি খাওয়া যায়, তো ম্যাগির থেকে তো বেস্ট অপশন কিছু হতেই পারে না, বাড়িতে যখন ম্যাগি রয়েছে। তো ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগিটা হয়ে যাক, ম্যাগিটা খেতে খেতেই আমি এডিটের কাজবাজ সেরে ফেলবো, তারপরে ডিনার সেরে নেবো। আমি জাস্ট জানো তো এক্ষুনি ম্যাগি বানাতে বানাতে ভাবছিলাম যে অভি কি করছে, ওকে একটা ফোন করি। এবারে যেহেতু ওর কাছে ফোন নেই আর কি, ওখানে রাখতে দেয় না, তো ওখানে ওয়ার্ড দাদার নাম্বার আমি নিয়ে এসেছিলাম, কিন্তু মানে আমার ফোন করতেও একটা ভয় লাগছিল যে সবসময় কি ফোন করা যায়, অ্যালাও কিনা,
কারণ অলরেডি বেরোনোর পরে উনিই একবার কল করেছিলেন অভির চশমাটা আমার কাছে আছে ওটা জানার জন্য। আমি ভাবছিলাম যে না ঠিক আছে, ও ফ্রি হলে ওই কল করবে, আর তখনই ও আমাকে কল করলো। মানে ওয়ার দাদা ফোন করে বললেন দাদা কথা বলবে, মানে এটাই হচ্ছে টেলিপ্যাথি, মানে ও ভাবছে ওইদিকে আমিও ভাবছি এদিকে। তো যাই হোক, ও আমাকে, আমি ভেবেছিলাম কালকে র্যাপিডো করে সকালবেলা চলে যাব আর ফেরার পথে উবেরটা নিয়ে নেবো, কিন্তু ও বললো যে তুমি র্যাপিডো করে আসতে যাও না, এমনিতেই তো কোমরে চোট রয়েছে, আবার সবাই তো আর ওরকম নয় না যে আমার সুবিধা অসুবিধা অনুযায়ী আসতে ধীরে বাম্পার দেখে চালাবে। তো ও বললো তুমি অটো করে এসো, ড্রাইভার দাদাকে বলো একটুখানি আসতে চালাতে। তো আমি এর আগেও যখন অটোতে উঠেছি না, খুব কোঅপারেট করেন ওনারা। এখন বেজেছে রাত 11:10 আর এখানে মাম্মা বেটুতে আদর চলছে বড় জনের, আর এখানে ছোট জন হিংসে করতে তাকিয়ে তাকিয়ে দাদার দিকে। তো যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট, আর এরপরে শুতে যাব। আর তার আগে অভির সাথে কথা হলো একটু আগে, অভিকেও আজকে লিকুইড দেওয়ার কথা ছিল, বাট ওকে সলিডই দিয়েছে, ভাত ডাল আর আলু চোখা দিয়েছে। আর ফরচুনেটলি আমাদের বাড়িতেও সেম মেনুটাই ছিল, আর সাথে আরও একটা দুটো পদ ছিল। আর ও যখন ওখানে ডাল আলু চোখা খেয়েছে, মানে আলু সেদ্ধ আর কি, তো আমিও ওকে বললাম যে এই মেনুটা আমি কি করে মিস করি, আমিও বাড়িতে ডাল আর আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে নিয়েছি, কারণ একটু আগে ম্যাগি খেয়েছিলাম তো পেটটা ভরাই ছিল। তো এবার গোপাল সোনাদেরকে শোয়াবো, তারপর আমরা শুতে যাবো। গোপাল সোনাদের জন্য ক্রিসমাসের যে ক্রিসমাস স্পেশাল ড্রেসটা কিনেছি সেটা তোমাদেরকে দোকানেই দেখালাম, যে এই দিনটা আমি কিনেছি। আর ওদের জন্য কিছু টুপি কিনেছি, টুপির না খুব শর্ট ছিল, তো বড় জনের জন্য এই দুটো টুপি কিনেছি, আর বাকি আরও 4টে টুপি কিনেছি। আরেকটা টুপি কোথায় গেল খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম, ও আচ্ছা প্যাকেটের ভেতরেই রয়ে গেছে, দাঁড়াও বার করি। এই 4টে টুপি কিনেছি পুচকু জনেদের জন্য, কারণ ওদের টুপির খুব অভাব, টুপি পরে মাথায়, বাট আরেকটু কিছু ছোট ছোট টুপি খুঁজছিলাম আমি কদিন ধরে, হলে ভালো হতো। জনের জন্য 3টা পঞ্চ কিনেছি, এটার জন্য বড় জনের জন্য। কম্বিনেশনটা আমার খুব ব্রাইট লেগেছে, ইয়েলো অ্যান্ড পিঙ্ক। এটা হচ্ছে মেজো জনের জন্য, এটা দেখো খুব সুন্দর মিষ্টি একটা কম্বিনেশন, এটা একদম কচি কলা পাতা কালার আর ডিপ গ্রিনের মধ্যে। আর এটা হচ্ছে একদম পুচকু জনের জন্য রানী আর স্কাই ব্লু কালারের মধ্যে। তো এই 3টে পঞ্চ, এই হচ্ছে ওদের 4টে টুপি ছোট জনেদের, এই হচ্ছে বড় জনের 2টো টুপি, আর এই হচ্ছে ক্রিসমাস ড্রেস। আর কালকে সকলের জন্য আমি ট্রিট হিসেবে একটুখানি এটা হচ্ছে ইয়ে বলে না ওই গুড়ের বাদাম, তো এটা নিয়ে এসেছি, ওই সেম দোকানেই পাওয়া যাচ্ছিল। তো আজকে ঠাকুররা মানে যেরকমভাবে আমার সাথে থেকেছে সারাটা দিন, আমি যেভাবে ঠাকুরদেরকে ডেকে গেছি, ঠাকুরের আশীর্বাদ ছাড়া সত্যি কথা বলতে আমি মনে সেই জোরটা পেতাম না। সেই জন্য ঠাকুরদেরকে বলেছি যে কালকে অভি চলে আসার পরে একটা ট্রিট তো বানতে হয়, তো কালকে ঠাকুরদেরকে এটা আমি ভোগে দেবো, অভি আসার পরে রাতে এটা ভোগে পাবে ঠাকুররা। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার আর অভি দুজনের জন্যই খুব হেক্টিক ছিল দিনটা। আমি তো বাইরে দাঁড়িয়ে ফেস করেছি, বাট অভি অপারেশন থিয়েটারে ঢুকে অনেকটাই কষ্ট ফেস করেছে। একটা ব্যথা তো থাকেই, প্লাস মেন্টালিও একটুখানি ডিস্টার্ব ছিল, একটা ভয় তো লাগেই, ফার্স্ট লাইফে ওটি। তো যাই হোক, এই ব্লগটাতে ভালো লাগার মতন কিছুই নেই, সারাদিনে যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স বলে সেই জন্য তোমাদের সাথে মানে আমার মনে হয় সবকিছু শেয়ার করা উচিত, সেই জন্য তোমাদের সাথে পুরোটাই তুলে ধরেছি। না হয়তো ভ্লগ করার ইন্টেনশন নিয়ে ভ্লগ কিছু করিনি, কারণ সেরকম কন্ডিশনে আশা করছি ব্লগটা দেখে বুঝেছো যে সেই কন্ডিশনে আমি ছিলাম না, অভিও ছিল না, মানে আমি তো ছিলামই না। তো যাই হোক, আজকের মতন এখানেই এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।